ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিব মন্দিরগুলি বাদে আরও যে পরিমাণ শিব মন্দির আছে তার গণনা করা প্রায় অসম্ভব। আর পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলায় সর্বাধিক শিব মন্দির থাকা সত্ত্বেও সর্ববৃহৎ শিবলিঙ্গটি রয়েছে নদিয়া জেলায়, যেটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ হিসাবে স্বীকৃত। প্রথমটি ওড়িশার বালেশ্বর জেলায় ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গ। নদিয়ার এই শিবলিঙ্গটি স্থাপন করেন কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র, যেখানে সারা বছর অগণিত শিব ভক্ত আসেন এই মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। এবং এই একই মন্দির পরিসরের মধ্যে রয়েছে আরও একটি বড় শিব মন্দির ও একটি রামসীতার মন্দির। তাই আমরাও আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্য হিসেবে নির্দিষ্ট করেছি নদিয়ার এই বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির বা শিবনিবাস। কলকাতা থেকে ট্রেনে মাত্র 2 ঘন্টা 25-30 মিনিটে এখানে পৌঁছানো যায়। এখানে কিভাবে আসবেন, কী রকম খরচ, থাকার এবং প্রসাদের ব্যবস্থা আছে কি না সব জানাবো এই ভিডিওটিতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি আজকের পর্ব। প্রথমেই বলে দিই এই শিবনিবাস মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দির আসার জন্য শিয়ালদহ থেকে গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে টোটোতে 2 ভাবে আসা যায়। প্রথমটি টোটোতে 10 মিনিটে আসার পর একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সেখান থেকে 3 মিনিট হেঁটে একটি বাসের সাঁকো পার হয়ে আরও 5-6 মিনিট হাঁটার পরে এই মন্দিরে পৌঁছানো যাবে। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে 15 টাকা এবং সাঁকোর জন্য 3 টাকা। আর দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে স্টেশন থেকে টোটোতে নতুন চূর্ণী ব্রিজ পার করে একদম মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে, একটুও হাঁটতে হবে না। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে 25 টাকা জনপ্রতি। তাছাড়া তারকনগর হল্ট স্টেশনে নেমেও টোটোতে এখানে আসা যায়। রানাঘাট থেকে 9টি স্টেশন পরে এই মাঝদিয়া, ময়ূরহাট, তারকনগর এবং মাঝদিয়া। শিয়ালদহ থেকে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। সমতল থেকে 8টি ধাপ পার হওয়ার পর এই মন্দিরের ভিত্তির উপরে ওঠা যায়, যার উচ্চতা মোটামুটি 6 ফুট। এই অষ্টকোণ আকৃতির 8 চালা বিশিষ্ট এক শৃঙ্গ মন্দির সাধারণত এই বঙ্গদেশে খুব একটা দেখা যায় না। এখানে মূলত 4 দেয়ালের 8 চালা জোর বাংলা, পঞ্চরত্ন বা নবরত্ন বিশিষ্ট মন্দিরই বেশি দেখা যায়। এই মন্দিরের 8টি কোণে 8টি থাম রয়েছে এবং থামগুলি বিশেষভাবে কারুকার্যমণ্ডিত। মন্দিরটিতে প্রবেশের জন্য 3 দিকে 3টি দ্বার রয়েছে। শুধু উত্তর দিকে গৌরীপট্টের মুখ থাকার কারণে সেদিকে কোনো প্রবেশের ব্যবস্থা নেই। মন্দিরটির উচ্চতা আনুমানিক 70 থেকে 80 ফুট আর 8টি দেয়ালের মোট প্রস্থ 37 ফুট। মন্দিরে প্রবেশের সময় প্রবেশদ্বারের উপরে লেখা দেখলাম এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। আর এই গর্ভগৃহের শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট এবং গৌরীপট্টের বের 29 ফুট। উত্তর দিকে গৌরীপট্টের মুখ থাকার কারণে সেখান দিয়ে স্নান জল প্রবাহিত হয়, আর তার কারণেই পূর্ণ প্রদক্ষিণ করা সম্ভব হয় না। তাই এখানে অর্ধ প্রদক্ষিণ করাই বিধেয়। এই মন্দির নির্মাণের ইতিহাস বলতে গেলে 271 বছর পিছিয়ে আসতে হবে। চারিদিকে যখন বর্গী হাঙ্গামার উৎপাত চলছে তখন নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্র কিছুটা ভীত হয়ে রাজধানী কৃষ্ণনগর থেকে একটু নির্জন স্থানে স্থানান্তরিত করার কথা ভাবলেন এবং এইখানে আসার পর তার জায়গাটি বেশ পছন্দ হয় এবং তিনি তার প্রাসাদ নির্মাণ করেন। তিনি তার সভাসদদের মুখে শুনেছেন বর্গীরা সাধারণত মারাঠি এবং তারা খুব শিব ভক্ত হয়। তাই তিনি এখানে 2টি শিব মন্দির এবং একটি রামসীতার মন্দির নির্মাণ করেন, যাতে বর্গীরা এই শিবনিবাস নামক স্থানে উৎপাত না করেন। আবার কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রের নামানুসারে এই স্থানের নাম করা হয় শিবনিবাস। সে যাই হোক, মন্দিরটির নির্মাণকাল 1754 খ্রিস্টাব্দ, অর্থাৎ এখন থেকে 271 বছরের প্রাচীন। বর্তমানে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত একটি প্রাচীন জনপদ। এই মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা অবশ্যই রয়েছে। যে কোনো দিন ভক্তরা এখানে এসে পুজো দিতে পারবেন। তাছাড়া এখানকার প্রধান উৎসব ভীম একাদশী থেকে শিব চতুর্দশী পর্যন্ত এই 18 দিন ব্যাপী খুব বড় মেলা বসে এবং প্রতিদিন অগণিত ভক্তের ঢল নামে। আর শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবার জন্মদিনে হাজার হাজার ভক্ত আসেন এই মন্দিরে এবং শ্রাবণ মাসের শেষ সোমবার এই মন্দির তথা সমস্ত এলাকায় তিল ধারণের জায়গা থাকে না। সেদিন এই শিবনিবাসে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়
এবং বিশাল এই কর্মকাণ্ড সামাল দেওয়ার জন্য স্থানীয় মানুষ এবং প্রশাসনকে হিমশিম খেতে হয়, তবুও নিরুপদ্রবে সমস্ত বিষয়টি সম্পন্ন হয়। এই শিব চতুর্দশী ও শ্রাবণ মাস বাদেও চৈত্র মাসের নীল পুজোর সময়ও এখানে প্রচুর ভক্ত আসেন। গর্ভগৃহের দেয়ালে বাবা ভোলেনাথের একটি ধ্যানমগ্ন চিত্রপট রয়েছে। এটি বড় শিবলিঙ্গ, আর এর পাশে আরেকটি শিব মন্দির রয়েছে যেটা তুলনামূলকভাবে একটু ছোট, এবং শিবলিঙ্গটিও এর থেকে সামান্য একটু ছোট। সেটা আমরা দেখতে যাব একটু বাদেই। প্রত্যেক বিশেষ বিশেষ পর্বে এখানে যে দোকানগুলি বসে সেখানে বিভিন্ন মূল্যের পুজোর ডালি পাওয়া যায়। 25 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। সাথে আকন্দ ফুলের মালা, বাবার প্রিয় ধূত্র ফুল সবই পাওয়া যায়। এই রাজরাজেশ্বর মন্দিরে ভোগ হিসাবে বাবাকে দেওয়া হয় খই ও মুরকি। এছাড়া ভক্তদের ইচ্ছা অনুযায়ী নারকেল, বেল বা অন্যান্য ফলমূল তো আছেই। তবে এই মন্দিরের প্রধান প্রসাদ খই ও মুরকি। আর যখন বিশেষ কোনো পর্ব থাকে না, তখন সামনের মিষ্টির দোকানে পুজো দেওয়ার মতো সমস্ত সামগ্রী পাওয়া যায়। গর্ভগৃহে ছোট বড় মিলিয়ে 4টি ত্রিশূল পোতা আছে গৌরীপট্টের সামনে। ভক্তরা সাথে আনা ফল মিষ্টি যেমন শিবলিঙ্গের ওখানে নিবেদন করেন, আর মালা ও ডমরুগুলি নিবেদন করেন এই ত্রিশূলের উপরে। দেওয়ালের গায়ে ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে রয়েছে একটি গোপাল ঠাকুরের মূর্তি। অন্য পাশের দেওয়ালেও রয়েছে আরও একটি ছোট্ট গোপাল ঠাকুরের মূর্তি। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। বাইরে ফেলে যাওয়া প্লাস্টিকের এই ঘটের পরিমাণ দেখে অনুমান করা যায় কত সংখ্যক ভক্ত কাল এখানে এসেছিলেন। এখানে শুধু প্লাস্টিকের ঘট, আর যারা পেতল বা স্টিলের ঘটে করে জল এনেছিলেন তার সংখ্যাও তো কত। মন্দিরের পাশে কয়েকটি জায়গায় এরকম ঘটের স্তূপ দেখতে পেলাম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভক্তদের জন্য একটি বিশ্রামাগার, এবং তার পাশে রয়েছে পুলিশ ক্যাম্প। এই মন্দিরে যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা আছে তার নাম রাজরাজেশ্বর, কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের বাড়িতে যে মা দুর্গা প্রতিষ্ঠিত আছেন তার নাম রাজরাজেশ্বরী। সেই নামের সাথে মিল রেখে এই শিব ঠাকুরের নাম রাজরাজেশ্বর। আমাদের সামনে রয়েছে দ্বিতীয় শিব মন্দিরটি, যেটি সুন্দর করে রং করা হয়েছে। এই মন্দিরটিতে আমরা যাব একটু বাদে। তার আগে আমরা আপাতত রাম সীতার যে মন্দিরটি রয়েছে সেটি একটু দেখে নেব। মন্দিরগুলির ঠিক পাশে বটগাছের নিচে একটি ছোট্ট বাজারও এখানে রয়েছে, এবং আমাদের ডান হাতে ডান পাশটায় সেই মিষ্টির দোকানটি রয়েছে যেখানে পুজোর সামগ্রী সারা বছরই কিনতে পাওয়া যায়। এই যে ডান দিকটায়। এই রাম সীতা মন্দিরের গর্ভগৃহে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র ও মা সীতার বিগ্রহের পাশাপাশি আরও অনেক মূর্তি রয়েছে, যার মধ্যে আছে মা অন্নপূর্ণা, দুর্গা, দক্ষিণাকালী, মা মঙ্গলচণ্ডী, গোপাল, নারায়ণ, বিষ্ণু ও বজরংবলীর মূর্তিও রয়েছে। এই রাম সীতা মন্দিরটি 8 ফুট ভিত্তির উপর নির্মিত একটি চারচালা মন্দির, যার উচ্চতা 50 ফুট এবং দৈর্ঘ্য 42 ফুট ও প্রস্থ 32 ফুট। এই মন্দিরটি এবং পরবর্তী শিব মন্দিরটি নির্মিত হয় 1762 খ্রিস্টাব্দে। গর্ভগৃহের পাশের দেয়ালে রয়েছে মা কামধেনুর একটি ছবি, এবং নিচে রয়েছে একটি শিবলিঙ্গ যার উচ্চতা 4 ফুট, এবং তার পাশে একটি ছোট্ট আরও শিবলিঙ্গ রয়েছে। এছাড়া দেয়ালে অনেক গোপাল ঠাকুরের মূর্তি বসানো আছে। এটি রাম সীতা মন্দিরের গর্ভগৃহের ঠিক পাশে। এখানে যে দুটি শিব মন্দির এবং একটি রাম সীতার মন্দির রয়েছে তা একই মন্দির কমিটির অধীনে। যদি এখানে দুপুরে প্রসাদ পেতে চান তাহলে এখানকার যে পুরোহিত মহাশয় আছেন তার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকলো, 2 দিন আগে ফোন করে কথা বলে নেবেন। এখানে প্রসাদের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা নেই। এখানে যে 3টি মন্দির রয়েছে পাশাপাশি, এগুলি খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা, আর শীতকালে সকাল 8টা থেকে 12টা এবং বিকেলে 3:50 থেকে সন্ধ্যে 6টা।
সামনে এই বিজ্ঞপ্তিটি একটু পজ করে দেখে নিতে পারেন। এই শিবনিবাসে এসে যারা সারাদিন থাকতে চান তাদের জন্য পাশেই রয়েছে, মন্দিরের একদম গায়ে রয়েছে কৈলাস লজ। সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে থাকতে পারেন। প্রত্যেকটি ঘর এসি এবং ভাড়াটা পড়বে 600 টাকা। প্রত্যেকটি রুমে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং গিজারের ব্যবস্থা। আর সময় ওই সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, তারপর ঘর ছেড়ে দিতে হবে। কৈলাস লজের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। আর নাইট হল্টের জন্য পাশে কয়েকটি রিসর্ট রয়েছে, কিন্তু সেগুলি একটু ব্যয়বহুল। এই রিসর্টগুলি সবই আধুনিক সুবিধা সম্পন্ন, ভাড়া 3500 টাকা থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত। পাশাপাশি এত সুন্দর বিখ্যাত 3টি মন্দির দেখার জন্য পুরো একটা দিন অথবা দিন রাত এখানে কাটাতেই পারেন। রাম সীতার মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমরা দ্বিতীয় যে শিব মন্দিরটি রয়েছে সেটিতে প্রবেশ করব। এই রাম সীতা মন্দিরের সামনে একটু বাগান মতো রয়েছে, আর মন্দিরের পাশের দেয়ালে রয়েছে মন্দির কখন খোলা এবং বন্ধ হয় তার একটি বিজ্ঞপ্তি। চলে এলাম দ্বিতীয় শিব মন্দিরটির সামনে। এই মন্দিরটি 4 তলা বিশিষ্ট এবং এই মন্দিরটির উচ্চতা 60 ফুট। আগের মন্দিরটি ছিল 70 ফুট মতো, আর এই মন্দিরটির উচ্চতা 60 ফুট। আগেরটি ছিল অষ্টকোণ বিশিষ্ট, আর কিন্তু এটি 4 তলা বিশিষ্ট এবং 4টি দেয়াল। এই মন্দিরের সিঁড়ির দুপাশে আগের মন্দিরের মতোই অনেক ফেলে যাওয়া ঘটগুলো দেখতে পেলাম। প্লাস্টিকের ঘট। আগের দিন যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তাই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছিল, তাদের ফেলে যাওয়া সেই প্লাস্টিকের ঘটগুলি এখানেও অনেক রয়েছে। প্রবেশ করবে এবার গর্ভগৃহের ভেতরে, দেখব সেখানে শিবলিঙ্গ এবং আর কি কি রয়েছে। সারাদিন হল্ট করার জন্য একটু আগে আমি যে কৈলাস লজের কথা বললাম, ওই যে সামনে মন্দিরের পাশে রয়েছে সেই কৈলাস লজ। আর এই কৈলাস লজের ছাদে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু বা হরিদ্বারের লক্ষ্মণ ঝোলা যেরকম নকশা থাকে ব্রিজটা, অনেকটা সেরকম দেখতে। আর এই লজটি কিন্তু একদম মন্দিরের পাশে। দূরে বাঁ পাশে রয়েছে সেই বড় শিব মন্দিরটি, আর আমাদের সামনে এখন যেটিতে প্রবেশ করব সেটি ছোট শিব মন্দির। পুরনো দিনের কাঠের দরজা পার করে এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করব। এটি ছোট শিবলিঙ্গ বললেও এটির আকারও বেশ বড়, অনেকটাই বড়। এই শিবলিঙ্গের উচ্চতা 7.5 ফুট। আর এই মন্দিরটিও নির্মাণ করা হয়েছে 1762 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওই আগের মন্দিরের থেকে 7-8 বছর বাদে। এখানেও গৌরীপট্টে স্নানের জল প্রবাহিত হওয়ার কারণে অর্ধপ্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া রয়েছে। এই শিবলিঙ্গের একদম নিচের অংশে পাথরের গায়ে খোদাই করে কিছু লেখা রয়েছে। সুন্দরভাবে পড়া না গেলেও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কিছু একটা লেখা আছে, এবং যারা যাবেন একটু খেয়াল করবেন। ওং নমঃ শিবায়। আপাতত ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।